আমি জানি না সরকার, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় অ্যাটর্নি জেনারেল, সমস্ত বিরোধী দলীয় নেতা, জুলাই যোদ্ধারা এটা বুঝতে সক্ষম হচ্ছেন কি না আমি জানি না, কারণ 5 তারিখ এসে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো ঐক্যমত পৌঁছাতে পারিনি। কেন এই কথা বললাম? জুলাই যোদ্ধাদেরকে একটা ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা যুদ্ধ। এই জনযুদ্ধে, এই বিপ্লবে কেবলমাত্র সরকার পরিবর্তন হয়নি, ভারতীয় আধিপত্যবাদের যারা সহকারী ছিল তারা হত্যা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞে যারা জড়িত ছিল তারা বিচারের দাবিতে যেমন আমরা সোচ্চার, তেমন এই বিপ্লবে 2টা পক্ষ ছিল। এই 2টা পক্ষে নিজেদের সেলফ ডিফেন্সে বিপ্লবের সময় অনেকেই মারা গিয়েছেন যারা ভারতীয় তাবেদারের সঙ্গী ছিলেন। সো এই যে যারা মারা গিয়েছেন, এবং এখানে অনেককেই অনেক সময় বলে দিয়েছেন, অনেকে, যেমন আমাদের হবিগঞ্জের একটা ভাই এক সময় বলেছিলেন যে পুলিশকে মারা হয়েছে। সো এই যে কথাগুলো এসছে, আজকে পুলিশ হত্যার অনেকেই বিচার চাচ্ছেন। সো অনেকেই বলতেছেন জুলাই এটা কোনো বিপ্লব নয়, এটা কোনো অভ্যুত্থান নয়, এবং এই অভ্যুত্থান নয় এর জন্য যেসব পুলিশরা মারা গেছেন, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র কর্মীরা হত্যা হয়েছেন, তাদের বিচার করতে হবে। সো এই জিনিসটাই আজকে আমাকে খুব চিন্তার মধ্যে নিয়ে এসছে যে আসলে আমরা আবার একটা ধোঁকাবাজির সম্মুখীন হচ্ছি কি না। সো এটা বুঝতে গেলে একটু পিছনের দিকে যেতে হবে। সে পিছনের দিকে হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ 1975 সালের 15ই আগস্ট আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একটি গণ অভ্যুত্থানের মধ্যে সেই সময়ের তাবেদার পুতুল সরকার শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের আক্রমণের মুখে, স্পেশালি তখনকার শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে এবং তার মেজ ছেলে জামাল এবং কামাল, তাদের অস্ত্রর যে গুলিবর্ষণ, সেই গুলিবর্ষণের মুখে প্রতিরোধ করতে গিয়ে শেখ মুজিবুর রহমানের পরিবার হত্যাকাণ্ডের সম্মুখীন হন। এবং সেই সময় দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক সদস্য এদেশকে ভারতের হাত থেকে রক্ষা করার এই পবিত্র মহান দায়িত্বটুকুন পালন করেছিলেন। এবং এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত মুক্তিযোদ্ধা, আবারও বলতেছি, এই সমস্ত মুক্তিযোদ্ধা, মহান বিপ্লবী, আমাদের বীরশ্রেষ্ঠ কর্নেল ফারুক, রশিদ, ডালিমেরা নিজেদের জীবন বিপন্ন করে দেশকে রক্ষার জন্য ভারতের হাত থেকে সেদিন তারা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান হত্যার পরে আওয়ামী লীগ সরকার নতুন সরকার গঠন করে এবং খন্দকার মোস্তাক সাহেব সেই পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং খন্দকার মোস্তাক সাহেব 1975 সালের 26শে সেপ্টেম্বর ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স পাশ করেন। এই ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে সেই সময় দেশপ্রেমিক আমার সেনাবাহিনীর অফিসারদেরকে এবং যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিলেন তাদের কোনো বিচার ভবিষ্যতে করা যাবে না বলে এই অর্ডিন্যান্স পাশ করা হয়। কারণ 75 সালে 15ই আগস্ট, আবারও বলতেছি, স্বাধীনতাকামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাকশালী শাসন ব্যবস্থা এবং ভারতের তাবেদার শেখ মুজিবের হাত থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদেরকে এই ইন্ডিমিনিটি দেওয়া হয়। ইতিহাস বড় নির্মম। এই ইন্ডিমিনিটি অধ্যাদেশ পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান তার রেফারেন্ডামের মধ্যে নিয়ে আসলেন, এবং এই রেফারেন্ডামে সারা দেশের মানুষ রেফারেন্ডামের পক্ষে হাঁ ভোট দিলেন। হাঁ ভোটে জয়যুক্ত হলো, এবং জিয়াউর রহমান যেসব কাজ করেছেন
মোস্তাক সাহেব যেসব কাজ করেছেন তার মধ্যে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স, এটাকেও জনগণ বৈধতা দিলেন, কারণ এই মহান যোদ্ধারা এদেশকে ভারতের দাবিদারি থেকে রক্ষা করেছিল বলে তারা এই রেফারেন্ডামে হ্যাঁ ভোট দিলেন। সুতরাং ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সটা কেবলমাত্র একটি অর্ডিন্যান্সই ছিল না, এটা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের ফলে এই অর্ডিন্যান্সটা পাশ হয়েছে, যা পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে রেটিফাই করা হলো। পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যে ইলেকশন করলেন, সেই ইলেকশানে পরে ৭৯ সালে পার্লামেন্টে এটা পাশ হলো। তাহলে ৭৫ সালে ইন্ডিমিনিটি পাওয়া হলো। সেই ইন্ডিমিনিটি ১৯৯৬ সালে নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টা আসন পায়, আর বিএনপি পায় ১১৬টা আসন। এই ইন্ডিমিনিটি অধ্যাদেশকে রদ করার জন্য আওয়ামী লীগ একটি বিল আনেন, যেটাকে বলা হয় ইন্ডিমিনিটি রিপিল অধ্যাদেশ। সেই রিপিল অ্যাক্টে, আবারও বলতেছি, সেই রিপিল অ্যাক্ট যেদিন উপস্থাপন করা হয় সংসদে, সেদিন বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ এর বিরোধিতা করে ওয়াক আউট করেন। তাহলে অ্যাডমিটেডলি সেদিন 2/3 মানুষ সংসদ সদস্য সেদিন সংসদে উপস্থিত ছিলেন না। 2/3 সংসদ সদস্য হতে গেলে 200টা সিটের প্রয়োজন ছিল, কিন্তু এই 200 জনের অনুপস্থিতিতে সেদিন সিম্পল মেজরিটির ভিত্তিতে, আবারও বলতেছি, সিম্পল মেজরিটির ভিত্তিতে এই ইন্ডিমিনিটি রিপিল অধ্যাদেশ ১৯৯৬ সালের 12ই নভেম্বর পাশ করা হয়। এবং সংসদের ডকুমেন্টে এখন পর্যন্ত লেখা নাই ওই দিন আসলে কতজন উপস্থিত ছিলেন। এইভাবে রেফারেন্ডামের মাধ্যমে এবং কনস্টিটিউশনের পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেটা পাশ হয়েছে, এই সংবিধানে বলা আছে সংবিধানের কোনো মৌলিক কিছু পরিবর্তন করতে গেলে অবশ্যই রেফারেন্ডাম দিতে হবে এবং 2/3 মেজরিটি লাগবে। সো 2/3 মেজরিটি ছাড়া, আবার বলতেছি, 2/3 মেজরিটি ছাড়া, রেফারেন্ডাম ছাড়া শেখ হাসিনা ১৯৯৬ সালের 12ই নভেম্বর যেভাবে ইন্ডিমিনিটি অধ্যাদেশকে বাতিল ঘোষণা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির সম্মুখীন করে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করলেন এবং এই সন্তানেরা আজও অনেকে যারা জীবিত আছেন এদেশের মাটিতে আসতে পারেন না।